আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফারজানা তানি। শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ এদের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের দিতে আবেদন জানিয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের 14তম দিনে এসব কথা বলেন প্রসিকিউটর গাজী MH তামিম। এদিকে রায় ঘিরে ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। GM মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 24-এর গণঅভ্যুত্থানে হত্যা করা হয় শিশুসহ প্রায় 1,500 মানুষ, আহত 20,000-এর অধিক। এতে ফুঁসে ওঠে ছাত্র জনতা। তোপের মুখে 5 আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিলে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার, যেখানে প্রথম মামলা হয় সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে। আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও। আনা হয় মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ ও হত্যাকাণ্ড ঘটানো সহ 5 অভিযোগ। আজ এই আদালত বসেছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে 5 মাসেরও বেশি সময়ের বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয় সোমবার। রায় প্রসঙ্গে রোববার রাষ্ট্রপক্ষ জানায়, শেখ হাসিনা কামাল সহ 3 জনের বিরুদ্ধেই অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, তাই সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা তাদের। এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, প্রসিকিউশন 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের। শুধু তাই নয়, এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে, শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম। যদিও দেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকরের নজির নেই। প্রসিকিউটর তামিম জানান, নারী হিসেবে সাজার ক্ষেত্রে সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই। রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। শেখ হাসিনার মামলার এ রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় দেখা গেছে বাড়তি নিরাপত্তা। GM মাহমুদ, RTV, ঢাকা। দণ্ডিত হলে শেখ হাসিনাই এশিয়ার প্রথম সরকার কিংবা রাষ্ট্রপ্রধান হবেন না, তার আগে আরও 7 জন দণ্ড পেয়েছেন মানবতা বিরোধী অপরাধের মামলায়। ভোগ করতে হয়েছে সাজা, এমনকি কার্যকর হয়েছে মৃত্যুদণ্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে নিজ দেশের মানুষকে হত্যা করে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের নজির বিরল। তার রায়কে ঘিরে নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আরও জানাচ্ছেন খান আলামিন। ক্ষমতা ধরে রাখতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসের পাতা হালকা নয়। যুগে যুগে এমন অনেক শাসকই জন্ম নিয়েছেন, কারো পতন হয়েছে সামান্য রক্তপাতে, কেউ বা বইয়েছেন রক্তের গঙ্গা। শেখ হাসিনারও পতন হয়েছে রক্তগঙ্গার মধ্য দিয়ে। 2000-এর বেশি প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। এসব হত্যাকাণ্ডে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো রায় অপেক্ষা। দক্ষিণ এশিয়ায় এর আগে মানবতা বিরোধী অপরাধের জন্য দণ্ড পেয়েছেন আরও 7 জন, যাদের 4 জনই জাপানে। সর্বশেষ 14 সালে দণ্ডিত হন কম্বোডিয়ার 2 সরকার প্রধান। তাদের কারো কারো মৃত্যুদণ্ড কার্যকর হয় ফায়ারিং স্কোয়াড কিংবা ফাঁসির দড়িতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বললেন, অন্য সব রাষ্ট্রপ্রধানদের চেয়ে শেখ হাসিনার অপরাধের ধরন আলাদা। এটা একটা সিস্টেম ক্রাইম, এটা একবার সংগঠিত হয়ে এটা সারা দেশে ওয়াইড স্প্রেডলি ছড়িয়ে গেছে এবং সবগুলো হত্যাকাণ্ড এবং নির্যাতন একই প্যাটার্নে হয়েছে। রাজশাহীতে যে ছেলেটা মারা গেছে তারও হত্যার যে কারণ, রংপুরে যে ছেলেটা মারা গেছে তার হত্যার একই কারণ, এবং হত্যা করা হয়েছে সেম প্যাটার্নে। এই ধরনের হত্যাকাণ্ডগুলোই আমরা সাধারণ হত্যাকাণ্ড না বলে সেটাকে মানবতা বিরোধী অপরাধ বলি। তিনি বলেন, অপরাধের গুরুত্ব বিবেচনায় তার মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছি এবং এই আসামিদের সমস্ত সম্পদ যারা ভিকটিম আহত এবং নিহত হয়েছে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রেয়ার করেছি। এই রায়কে ঘিরে বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত রাজপথ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগীরা দিচ্ছে শাটডাউন ও লকডাউনের মতো কর্মসূচি। যদিও চোরাগোপ্তা হামলা ছাড়া তাদের দৃশ্যমান কোনো কর্মকাণ্ড দেখা যায় না। পুলিশও এ বিষয়ে বেশ সজাগ দৃষ্টি রাখছে বলে জানান বিএনপির এই কর্মকর্তা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কার্যক্রম নিষিদ্ধ কিছু সংগঠনের নেতাকর্মীরা তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এসব বিষয়ে আমাদের নজরে এসেছে। ভোটের উপর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের যে তৎপরতা সেটা আরো বৃদ্ধি করা হয়েছে। নাশকতা ঠেকাতে শনিবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় ঢাকা মহানগরী থেকে বিভিন্ন মামলায় 360 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। খান আলামিন, RTV, ঢাকা। 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সব বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনাল যে রায় দিবে তা কার্যকর করা হবে। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, এর সঙ্গে জড়িত নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর ভূমিকাও রয়েছে। তবে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না। জাতীয় নির্বাচনকে উৎসব মুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তার এখন এই যে 2-4 দিন যাবত এই যে একটা নতুন ধরনের একটা হয়েছে, এতে হয়তো 2-1টা জায়গায় একটু ঝামেলা সৃষ্টি হচ্ছে। এটা আপনাকে সবাই সহযোগিতা এটা কন্ট্রোলে চলে আসবে। কারণ আপনার এই ব্যাপারে খুবই সহযোগিতা করতেছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। মাঠ প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হয়, এটার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করা। তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে। শেখ হাসিনার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রায় ঘিরে দেশে আতঙ্ক বিরাজ করছে। নৈরাজ্য সৃষ্টি করলে দেশবাসীকে রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গণভোট আয়োজনের তারিখের বিষয়ে যে ঘোষণা দিয়েছেন তা গ্রহণ করেছে বিএনপি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার রায় ঘিরে দেশে আতঙ্ক বিরাজ করছে। সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বলার কোনো অপেক্ষা রাখে না, এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতি বিভ্রান্তির মধ্যে আছে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করতে নানা দাবি তুলছে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়, এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। এদিকে নিজ নির্বাচনী আসন কুমিল্লা 1-এর দাউদকান্দি মেঘনায় ধানের শীষের পক্ষে গণমিছিলের আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একদিনে করার জন্য ঘোষণা দিয়েছে। এই একদিনে এটা করার জন্য এটা কিন্তু আমাদেরও এটা একটা আমাদের দাবি ছিল, তাই বিএনপি সেটাকে সমর্থন করে, এবং এর জন্য কিন্তু যেভাবে এই সরকার সর্বশেষ ঘোষণা দিয়েছে আমরা কিন্তু বিএনপি সেটাকে সমর্থন করেছি।
ভোলার তজুমুদ্দিনে উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বলেন, গণভোটে 4টি প্রস্তাব পৃথিবীর কোথাও দেয়া হয়নি। যে গণভোটের জন্য আলাদা দিন ঠিক করলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে, আমরা সেই জন্য এটাই যুক্তিযুক্ত হয়েছে যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পটুয়াখালীর ছোট বিঘাই গ্রামের অসহায় প্রবীণ আব্দুল গনি জমাদ্দার দম্পতিকে সহযোগিতা প্রদান শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখনও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থাশীল বিএনপি। ডক্টর ইউনূস সাহেবকে এটা অবশ্যই বিবেচনা নিতে হবে। শেখ হাসিনা যা যা করেছেন দেশের স্বার্থের বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে করেছেন, যার কারণে মানুষ মনে করেছে একটা সময় তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট হবে সেখানে জামায়াত সহ 8 দল সংস্কারের পক্ষে হ্যাঁ বলবে। জনগণকেও গণভোটে হ্যাঁ বলার জন্য উদ্বুদ্ধ করা হবে বলে জানান জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল-ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 8 দল শুরু থেকেই সংস্কারের পক্ষে, কিন্তু গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের অনেক বিষয় একটি দল বিরোধিতা করেছে। এর মাধ্যমে কারা সংস্কারের পক্ষে নেই, সংস্কারের বিরোধিতা করছে, জাতি তাদের চিনতে পারল বলে জানান মিয়া গোলাম পরওয়ার। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য আন্দোলনরত দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদে স্থান পেয়েছে, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম। এই কাজটা হওয়ার কারণে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটার জন্য সরকারকে অবগত জানাচ্ছি। রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া পুরোপুরি মেনে নিলে পতিত স্বৈরাচার জুলাই সনদকে ব্যর্থ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে চলমান সংকট পুরোপুরি কেটে যাবে বলেও মনে করেন তারা। বলেন, জনরায় পেলে নির্বাচিত সংস্কার পরিষদ সনদ বাস্তবায়নে নৈতিক ও রাজনৈতিকভাবে বাধ্য থাকবে। খান আলামিনের আরও একটি রিপোর্ট। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির পরপর রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ায় বিভেদের সুর দেখা গেলেও ক্রমান্বয়ে সেটি আংশিক সন্তুষ্টিতে রূপ নিচ্ছে। এতে গণভোটের পক্ষে জনরায়ের প্রত্যাশা হচ্ছে ইতিবাচক। গণভোটের নেতিবাচক প্রচারণা চালিয়ে পতিত স্বৈরাচার জুলাই সনদ ব্যর্থ করতে অপচেষ্টা চালাবে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন প্রক্রিয়া পুরোপুরি মেনে নিলে সেই অপচেষ্টা নস্যাৎ হয়ে যাবে বলে মত তাদের। যেই সরকার পতিত হয়েছে এবং যারা গত 15-16 বছরে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু করেছিল, তাদের কাছে এটা পছন্দ নাও হতে পারে। তাদের একটা আগ্রহ থাকতে পারে পুরো গণভোটে টাকে না ভোট দিয়ে এটাকে একটা ব্যর্থ জিনিসে পরিণত করা। কিন্তু তাদেরকে বাদ দিলে আমার তো মনে হয় দেশের আপামর মানুষ সংস্কারই চায়। জুলাইয়ের যে আন্দোলন হয়েছে এটি শুধু একটা নির্বাচনের জন্য না, তো সেখানে বাংলাদেশের শাসন ব্যবস্থায় ভারসাম্য তৈরি করার জন্য আমার কাছে মনে হয় যে এই জুলাইয়ের যে সনদ এটি বাস্তবায়ন করা প্রয়োজন আছে, সেটি আসলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে বলে আমার কাছে মনে হয়। এখনো যে সংকট দেখা যাচ্ছে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সেটি কেটে যাবে বলে মনে করেন তারা। পুরোপুরি সমস্যার সমাধান হয় না, তো সংকট তো আসলে কিছুটা থাকবেই এখানে এই অবস্থায় যা মনে হচ্ছে। তো যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আমার মনে হয় আস্তে আস্তে সব রাজনৈতিক দলই নির্বাচনমুখী হয়ে যাবে বলে আমার কাছে মনে হয়। এবং এটি সনদ এটি দেওয়া হয়েছে, কিন্তু পাশাপাশি আমার মনে হয় রাজনৈতিক দলের উপরই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটি বাস্তবায়ন নির্ভর করবে। গণভোটে জনরায় এলে গঠিত সংবিধান সংস্কার পরিষদ সনদ বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতায় না পড়লেও নৈতিক ও রাজনৈতিকভাবে বাধ্য থাকবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। যে শেষ কথাটা কিন্তু সংস্কার পরিষদের নির্বাচিত সদস্যরাই বলছেন এবং সেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে বিএনপি সেখানে শেষ কথাটা বলতে পারবেন, কিন্তু ওনাদের উপরে একটা নৈতিক এবং একটা রাজনৈতিক চাপ থাকবে যে এটা সম্পূর্ণ বাস্তবায়ন করার। এটা কোনো আইনগত দায়িত্ব বলে আমি মনে করছি না। অধ্যাদেশ না দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের কর্তৃত্ব অভ্যুত্থান থেকে এসেছে বলে মনে করেন তারা। খান আলামিন,
RTV, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করবে না। দেশের প্রচলিত আইন, বিধি ও বিধান অনুযায়ী নির্বাচন আয়োজন করবে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে কথা বলেন তিনি। সে সময় নির্বাচনে পেশি শক্তির ব্যবহার বন্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান সংলাপে অংশ নেয়া রাজনীতিকরা। নাজমুল হুদার রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো 11টি দলের প্রতিনিধিদের নিয়ে সংলাপ করে নির্বাচন কমিশন। সে সময় সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা গণভোট, না ভোট, জামানত ও প্রচারণা সহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি পেশি শক্তির ব্যবহার বন্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না। নির্বাচন উৎসব মুখর ও সার্বজনীন করার লক্ষ্যে প্রার্থীদের জামানত কমিয়ে 10,000 টাকা নির্ধারণের অনুরোধ জানাচ্ছি। কমিশনের নানা ভুল থাকলেও তার পুনরাবৃত্তি রোধে সচেতনভাবে কাজ করা হচ্ছে বলেও জানান ইসিরা। নির্বাচন কমিশনের ভুলের শেষ নাই এবং আপনাদেরকে আমরা অ্যাসিওর করতে চাই যে আমরা সচেতনভাবে এই ভুলের যাতে আর কোনো পুনরাবৃত্তি না হয় সে নিয়ে কাজ করছি। আপনারা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, আমরা নতজানু হব না। একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন করার জন্য যা যা করার দরকার সবই করছি। সংলাপে সিইসি বলেন, প্রার্থী ও দলগুলো আচরণবিধি মানলে নির্বাচন সুষ্ঠু করা সহজ হবে। আমরা কারো পক্ষে কাজ করতে পারবো না, এটা পরিষ্কার। কারো পক্ষে কাজ করতে পারবো না। আমাদের বিবেক, দেশের প্রচলিত আইন, বিধিবিধান যা বলে সেটা মেনেই আমরা চলবো ইনশাল্লাহ। সেটা আমরা সেই এবং আমাদের এই উদ্দেশ্য হাসিল করার জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আগামীতে একটা সুন্দর, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া জাতির প্রতি অঙ্গীকার বলেও উল্লেখ করেন সিইসি। একটা নির্বাচন উপহার দেওয়া জাতিকে, এটা আমাদের কমিটমেন্ট টু দ্য নেশন। নাজমুল হুদা, RTV, ঢাকা। 42 জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম। নিহত শহীদদের শনাক্তকরণে এই কাজ 7 ডিসেম্বর শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি এমন কথা জানান। সেজন্য রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। জোর করে ক্ষমতা দখল করে রাখা ফ্যাসিস্ট শেখ হাসিনা শাসনকে না বলতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয় দেশের আপামর ছাত্র জনতা। শেখ হাসিনার নির্দেশে হত্যা করা হয় আন্দোলনকারীদের, এমন তথ্য উঠে আসে আদালতে। 42 লাশ হিসেবে অনেক শহীদকে দাফন করা হয় রায়েরবাজার কবরস্থানে। রোববার রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানান, অভ্যুত্থানে শহীদ হওয়া সবার পরিচয় শনাক্তে সরকারের পদক্ষেপের কথা। 5 ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন এবং আশা করা যাচ্ছে যে 7 ডিসেম্বর থেকেই এই গণকবরে যারা আছেন, যে শহীদরা আছেন, তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নিহতদের পরিচয় নিশ্চিত হলে স্বজনদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে বলে জানান তিনি। এখানেই অস্থায়ী মর্গ স্থাপন করে সিআইডি মূলত এটা বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে। আমরা আশা করি যে আমাদের সকল শহীদদের আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং তারা আমাদের শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত হবে। শনাক্তকরণ প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান আসিফ মাহমুদ। জাহিদ রহমান, RTV, ঢাকা। 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 732 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার 16টি ব্যাংক হিসেবে ঘুষ, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে 255 কোটি
12,20,000 টাকা জমা ও পরবর্তীতে উত্তোলন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। এছাড়া তার স্ত্রীর নামে থাকা অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ 8 কোটি টাকার বেশি পাওয়ায় তাদের 2 জনের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে সংস্থাটি। এদিকে রেলওয়ের লাগেজ ভ্যান প্রকল্পের নামে রাষ্ট্রের 358 কোটি টাকার ক্ষতি সাধনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় রেলের সাবেক ডিজি শামসুজ্জামান সহ 6 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন, পূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ নামে 36টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী 15 নভেম্বর থেকে বাহিনীর সদস্যদের নতুন পোশাক পরার কথা থাকলেও সীমিত পরিসরে তা সরবরাহ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সব সদস্যের জন্য পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে কিছু কর্মকর্তাকে নতুন পোশাক দেওয়া হয়েছে। শুরুতে মেট্রোপলিটন ও বিশেষ ইউনিটের সদস্যরা পোশাক পাচ্ছেন, পরে ধাপে ধাপে পুলিশের বাকি সব সদস্যের কাছে পৌঁছে যাবে নতুন পোশাক। ডিএমপির মুখপাত্র জানান, এখন পর্যন্ত 20% পোশাক সরবরাহ করা হয়েছে। আগামী 30 নভেম্বরের মধ্যে বাকি পোশাক সরবরাহ করা হবে। জুলাই অভ্যুত্থানে নানা কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। পরে নতুন পোশাক অনুমোদন করে সরকার। বিভিন্ন পর্যায়ে দেওয়া হয়েছে, দেখা যায় কোথাও শার্ট দেওয়া হয়েছে, আবার প্যান্ট সরবরাহের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এটা যেহেতু এটার সাথে অনেক কিছু বিষয় জড়িত, একটা সাপ্লাই চেইন আমাদের মেনটেন করতে হয়। সব কিছু মিলে 30 তারিখের মধ্যে আমরা আশা করি সবাইকে নতুন পোশাকের আওতায় আনা সম্ভব হবে। বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে লোকাল বাসে ভেঙে ভেঙে যাচ্ছেন গন্তব্যে। শনিবার সন্ধ্যা 7টার দিকে হাফ ভাড়াকে কেন্দ্র করে নথুল্লাবাদ বাস টার্মিনালে বাস শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএম কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। ভাঙচুর করা হয় অর্ধশতাধিক বাস। পরে পুলিশ ও সেনাবাহিনী আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার বিচার দাবিতে ধর্মঘট ডাকে পরিবহন শ্রমিকরা। গাড়ি তো ভাই পাচ্ছি না, বাচ্চা কাচ্চা নিয়ে তো আসলে সমস্যাই আছে। যাতে গাড়ি নাই, রাস্তাঘাটে কিভাবে যাবো তাই বুঝতে পারতেছি না এখন। মানে যে কোনো কিছু হইলেই গাড়ি ভাঙবে। 1500 থেকে 2000 স্টাফ আছে, আমরা এখন বর্তমানে আছি, স্ট্যান্ড অবস্থান করছি। তারা মনে করেন কালকে খাবে এইটা তাদের কাছে নাই। আমাকে নিরাপত্তা নাই, এই আবার যে আন্দোলন এরা করে আমাকে কেটা সিকিউরিটি দেবে, কিভাবে আমার গাড়ি চালাম বলেন। রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ডে সারা দেশে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছেন বিচারকরা। সকাল থেকে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। এদিকে 2 দফা দাবি পূরণে আইন উপদেষ্টার আশ্বাসে কলমবিরতি প্রত্যাহার করেছেন বিচারকরা। গত বৃহস্পতিবার বিকেল 4টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় দুর্বৃত্তরা হামলা চালায়। এতে তার ছেলে তাওসিফ রহমান সুমন ছুরিকাঘাতে নিহত হন এবং স্ত্রী তাসনিম নাহার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় গ্রেফতার একজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তিতে আজ থেকে চালু হলো কোর্ট SMS। ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য এখন থেকে সাক্ষী সমন জারির পাশাপাশি সাক্ষীদের মোবাইল ফোনে আদালতে হাজির হওয়ার জন্য SMS পাঠানো হবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট এবং অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন প্রকল্প আয়োজিত কার্যকর মামলা ব্যবস্থাপনা অগ্রগতির পথরেখা জাতীয় সম্মেলনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মালয়েশিয়ার সাবেক প্রধান বিচারপতি জাকিব বিন জুল আজমি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। কর্তৃত্ববাদী রাজনীতি দূর করতে এবং ফ্যাসিজম যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও ঢাকা 14 আসনে বিএনপির এমপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি। আর একই আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম বলেন, তরুণদের ফ্যাসিবাদ মুক্তির স্বপ্নকে বাস্তবায়ন করতে
জামায়াত সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখবে। রোববার রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নিয়ে ছায়া সংসদে এসব কথা বলেন তারা। সংগঠনটির প্রেসিডেন্ট হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে, এবারের নির্বাচন হবে বাঘে বাঘে লড়াই। ফলে জামায়াত বিএনপির মতো মত ভেদে সংঘাতের শঙ্কা নেই। ফ্যাসিজমকে নির্মূল করতে হলে আরেকবার মাথা চাড়া দিয়ে যেন তারা উঠতে না পারে, সেটার জন্য আমাদের সকলকে একত্রিত থাকতে হবে, আমাদের জনগণের ভাষা বুঝতে হবে, তারা কি চায় সেটা জানতে হবে, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে হবে, এবং তাহলেই একটা সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা নিয়ে যেতে পারবো। এই তরুণরা দক্ষিণ এশিয়ার নৃশংসতম ফ্যাসিবাদকে যেভাবে লাল কার্ড দেখিয়েছে, হতে পারে আগামী নির্বাচনে আমাদেরকেও লাল কার্ড দেখিয়ে দিতে পারে তারা। আমাদের সময় আসছে আত্মসমালোচনা করার, সময় আসছে নিজেকে জিজ্ঞেস করার আমরা কি সঠিক পথে আছি কিনা। এবারে জাতীয় নির্বাচনে কোনোভাবে বাঘে সিংহে লড়াই হবে না, বিনা ভোটের কোনো নির্বাচন এবার হবে না, এবারে দিনের ভোট রাতে হবে না, এবারে আমি আর দাবির নির্বাচন কোনোভাবে হবার কোনো সুযোগ নেই। নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে এবং আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন নিশ্চিত করাও জরুরি বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে, রিজার্ভ রেমিটেন্স এবং রফতানি বেড়েছে এবং এই অর্থনৈতিক অগ্রগতির স্বীকৃতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF দিয়েছে। তিনি বলেন, উল্লেখযোগ্য হারে কমে এসেছে মূল্যস্ফীতি, এক সময় 14% থাকলেও বর্তমানে তা কমে 8% নেমেছে। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, অনলাইন ও টিভি মিডিয়ার সাংবাদিকদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অর্থ উপদেষ্টা। আমরা কি ভাবানুবাসিত না, আমাদের নিজস্ব সমস্যা বা সমাধান করছি, সেটি সবচেয়ে বড় কথা। এখানে আপনাকে সহায়তা করবে আগামীতে বাংলাদেশ আরো দ্রুত সামনে এগিয়ে যায়। মানে আমরা এই পেসে যাচ্ছি, তো সেখানে আমরা চাচ্ছি শুধু অর্থনৈতিক উন্নয়ন না, সামাজিক সার্বিক উন্নয়ন। এই ব্যাপারে ডেফিনেটলি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এগুলোর রোল অত্যন্ত বেশি। বিশ্বব্যাপী সংঘাত, মানসিক স্বাস্থ্য সংকটের কারণে মানসিক চাপ ও পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে বিপুল সংখ্যক মানুষ। এ থেকে উত্তরণে সংঘাত বন্ধ এবং দারিদ্র্য দূর করার পাশাপাশি প্রযুক্তিগত উদ্ভাবন ও চিকিৎসা পদ্ধতিতে নতুনত্ব আনার উপর গুরুত্ব আরোপ করেছেন মনোরোগবিদদের নিয়ে আয়োজিত 12তম আন্তর্জাতিক সম্মেলনের বক্তারা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের উদ্যোগে 2 দিনব্যাপী এই সম্মেলনের সমাপনী দিনে রোববার প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। এতে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন দক্ষিণ এশিয়ায় মনোরোগবিদ প্রফেসর শেহান উইলিয়ামস, অধ্যাপক সৈয়দ মাহফুজুল হক সহ বেশ কয়েকজন গবেষক। অনুষ্ঠানে তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যে কোনো বিপদ আপদে পরীক্ষিত বন্ধুর ভূমিকা পালন করে লাইফ ইন্স্যুরেন্স। তাই সক্ষম সবাইকে ইন্স্যুরেন্স করার তাগিদ দিয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স PLCর নতুন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণ, বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভায় এমনটা জানান তিনি। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার ও মতিঝিল এরিয়া প্রধান মনির আহমদ সহ সিনিয়র কর্মকর্তারা বক্তব্য রাখেন। লিডারের বক্তব্যগুলা অনুযায়ী যদি আপনারা কাজ করেন, আমি মনে করি বর্তমান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা শুধু বাংলাদেশ নয় বিশ্বকে আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে আমরা যেটা দেখছি সারা দেশে একটা ক্রাইসিস, সেটা হচ্ছে নৈতিকতা, চরিত্র, এগুলোর ক্রাইসিস আমরা ভুগতেছি। আপনারা কিন্তু এই ক্রাইসিসগুলো পূরণ করার জন্য কিন্তু আমাদের আপনাদের সবার কিছু না কিছু দায়িত্ব রয়েছে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।